This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছে সম্প্রীতি। আমরা দুজনেই আজ ফুল অ্যান্ড ফাইনালের শুরুতে আপনাদেরকে যে খবরটা দেবো সেটা বিকেলে আজ 3টে মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর ফুল অ্যান্ড ফাইনাল হাওড়ার সঙ্গে সেক্টর 5 কানেক্টেড হচ্ছে, অর্থাৎ জুড়ে যাচ্ছে। উদ্বোধনের পরেই হাওড়া ময়দান থেকে সেক্টর 5-এ মেট্রো যাত্রী পরিষেবা আজ থেকেই শুরু হয়ে যাবে, আর সোমবার থেকে শুরু হবে বাকি দুটি মেট্রো রুটে। এই মুহূর্তে করুণাময়ী স্টেশন থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কথা বলবো সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন সেক্টর 5 সল্টলেকের যে কোনো ব্লক, যে কোনো দিকে যাওয়ার জন্য এবং সল্টলেক থেকে বাইপাসের দিকে যাওয়ার জন্য, এবং এরকম একটা সংযোগস্থলে তুমি দাঁড়িয়ে রয়েছো করুণাময়ীতে যে মেট্রো স্টেশন, তার সামনে সাধারণ মানুষ কি বলছেন? তাদের এত দিনের একটা আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে। অনির্বাণ, প্রথমেই তোমাকে যেটা বলবো যে শুধুমাত্র সল্টলেক থেকে বাইপাসের দিকে তা কিন্তু নয়, তার পাশাপাশি তথ্য প্রযুক্তি নগরীতে পৌঁছানোর ক্ষেত্রেও কিন্তু অনেকটাই সুবিধা হয় এই ইস্ট ওয়েস্ট মেট্রো সেক্টর 5 মেট্রো স্টেশনে নামার ফলে। তবে তোমাকে আরও যে বিষয়টা বলবো যে আজ থেকে কিন্তু প্রায় 40 বছর আগে গোটা দেশের মধ্যে প্রথম শহর কলকাতাতে মাটির নিচ দিয়ে মেট্রো চলাচল শুরু হয়েছিল এবং পরবর্তীতে সেই মেট্রোর এক্সটেনশন হয়েছে পরিবেশ পরিস্থিতি, মানুষের ব্যস্ততা, সব কিছুর কথা মাথায় রেখে। এমনকি সেই এক্সটেনশন হতে হতে এই যে ইস্ট ওয়েস্ট মেট্রোর যে রুটটা সব থেকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, তার কারণ একেবারে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে। যার মধ্যে যে স্টেশনে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন, তার কারণ এই স্টেশন সংলগ্ন এলাকাতে বহু সরকারি বেসরকারি অফিস রয়েছে, আর এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই একেবারে তথ্য প্রযুক্তি নগরীতে পৌঁছে যাওয়া যাবে। তবে এতদিন পর্যন্ত এই ইস্ট ওয়েস্ট মেট্রো কয়েকটি ধাপে চালু হলেও মাঝে কিছুটা অংশ বউবাজারের জন্য কিন্তু চালু করা সম্ভব হচ্ছিল না। এবার সম্পূর্ণটা পূর্ণ মাত্রায় আজ প্রধানমন্ত্রী যখন সূচনা করবেন তারপর থেকেই কিন্তু একেবারে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত 30 মিনিটে পৌঁছে যাওয়া যাবে। অনির্বাণ, দুপুরের সময় আমরা খুব একটা যাত্রীদের চলাচল এখন দেখতে পাচ্ছি না, কারণ এখানে মূলত কিন্তু অফিস যাত্রীদের চলাচলই বেশি থাকে। তবে আমরা কিছু সময় আগে যখন এসে পৌঁছেছিলাম, এখানে যে সমস্ত সাধারণ যাত্রী বা অফিস যাত্রীদের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তারা সকলেই কিন্তু উচ্ছ্বসিত। তারা কিন্তু বারবার যে বিষয়টা বলছেন, একটা কমফোর্ট জার্নি তারা পাবেন, এমনকি 30 মিনিটের মধ্যে একেবারে গঙ্গার নিচ দিয়ে তারা হাওড়া ময়দান পর্যন্ত পৌঁছে যেতে পারবে। আমাদের সঙ্গে থাকো, যে সভা মঞ্চ থেকে আজকের এই উদ্বোধন হবে, সেই সভামঞ্চ থেকে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদমের সেন্ট্রাল জেলের পাশের মাঠে যে সভামঞ্চ থেকে আজকে প্রশাসনিক সভা করবেন এবং এই 3টি মেট্রো রুটের একসঙ্গে উদ্বোধন করবেন, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ। কথা বলবো প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্ত, ওদিকেও তো বেশ সাজসজ্জার অফ নাকি? স্বাভাবিকভাবেই, তার কারণ 5200 কোটি টাকার প্রজেক্টের উদ্বোধন এবং শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা রয়েছি যেখানে তিনি রাজনৈতিক কর্মসূচি করবেন সেখানে, এবং তার আগেই তুমি দেখতে পাচ্ছ যে মঞ্চে স্পষ্টভাবে বলা হচ্ছে যে মেট্রো রেলের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং 6 লেন এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়ে, জাতীয় সড়ক 12-র বেশ কিছু জায়গার উদ্বোধন তিনি করবেন। এই দুটো মিলিয়ে খরচ 5200 কোটি টাকা। এবং এই মুহূর্তে মাঠ খুব স্বাভাবিকভাবেই মাঠে লোকজনের সংখ্যা নেই বললেই চলে, তার কারণ যে সমস্ত মানুষজন এসেছিলেন নিরাপত্তার খাতিরে এই মুহূর্তে তাদেরকে বাইরে বের করা হয়েছে। তার কারণ মাঠের বিভিন্ন অংশের যে নিরাপত্তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে সেই কাজ করছেন এসপিজির যে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন, অবশ্যই রাজ্য পুলিশের কর্মী যারা রয়েছেন। প্রদীপ্ত, আমাদের সঙ্গে থাকো, তুমি আমাদের সঙ্গে থাকো প্রদীপ্ত, কারণ তোমার সঙ্গে আরো এই বিষয়ে কথা বলবার আছে। এই 5200 কোটি টাকার প্রকল্পের কথা বলার সঙ্গে সঙ্গে তুমি যে আরও প্রকল্পগুলির কথা বলছিলে, সেই প্রকল্পগুলি এবং সার্বিকভাবে উন্নয়নকে এই বাংলা সফরে আসার আগে, এই যাত্রায় দক্ষিণবঙ্গের সফরে আসার আগে প্রধানমন্ত্রী কার্যত তার রাজনৈতিক কর্মসূচির নিশানা করে নিয়েছেন। সে কথাতে আসবো তোমার সঙ্গে, কিন্তু তার আগে একবার সরাসরি চলে যাবো আমাদের আরেক প্রতিনিধি কৌস্তবের কাছে। কৌস্তব আজকে রয়েছেন আমাদের সঙ্গে বেলেঘাটা মেট্রো স্টেশনের সামনে থেকে। যেভাবে জুড়ছে হাওড়া থেকে সেক্টর 5, তার মধ্যে বেলেঘাটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ জাংশন। এখানে কি দেখছো কৌস্তব এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গে, কারণ কবি হেমন্ত মুখোপাধ্যায় থেকে
বেলেঘাটা পর্যন্ত যে মেট্রো রুট, সেই মেট্রো রুটের কিন্তু আজকে উদ্বোধন হবে। এবং শুধু তো হেমন্ত মুখোপাধ্যায় রুবি থেকে যে বেলেঘাটা রুট সেটা তো নয়, একই সঙ্গে কিন্তু কবি সুভাষ থেকে বেলেঘাটা, সেই এতটা এই রুটটা কিন্তু কানেক্ট হবে আজকের পর থেকে। তার কারণটা হচ্ছে কলকাতা দক্ষিণ বা দক্ষিণ 24 পরগনা সঙ্গে এই যে পূর্ব কলকাতা এবং এই যেই সমস্ত যাত্রীরা অফিসে যাতায়াত করেন রেগুলার, যারা সল্টলেক চত্বরে যাদের অফিস রয়েছে, তাদের কিন্তু অনেকটা সুবিধা হবে এই মেট্রো রুটটা হওয়ার ফলে। এবং এই মুহূর্তে দেখো যে যখন প্রধানমন্ত্রী ফ্ল্যাগ অফ করবেন, যখন তিনি ওখান থেকে যে নতুন যে মেট্রো পথ রয়েছে সেই মেট্রো পথের সূচনা করবেন, সেই সময় কিন্তু ঠিক এখান থেকে যে একটা যে মেট্রো রয়েছে সেই মেট্রোটাকে কিন্তু এই মুহূর্তে পুরোপুরি সাজিয়ে তোলা হয়েছে এবং ফ্ল্যাগ অফ করার পরেই কিন্তু একেবারে আমাদের সঙ্গে থাকো। আমার দর্শক বন্ধুদের কাছ থেকে একটু মার্জনা চেয়ে নেব। এই মেট্রো অর্থাৎ যেখানে বেলেঘাটাতে যে স্টেশনে দাঁড়িয়ে আছে কৌস্তব আমাদের প্রতিনিধি, সেটা কিন্তু হাওড়া সেক্টর 5 মেট্রো রুটের মধ্যে পড়ছে না, এটা পড়ছে কবি সুভাষ থেকে এখনো পর্যন্ত বেলেঘাটা পর্যন্ত যতটা কাজ হয়েছে মেট্রো রুটের, সেই মেট্রো রুটের মধ্যে পড়ছে। এই মেট্রো শেষ পর্যন্ত সেক্টর 5 হয়ে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার কথা, অর্থাৎ গড়িয়া এয়ারপোর্ট রুটের যতটা কাজ হয়েছে তার বাকি অংশটুকু অর্থাৎ রুবি পর্যন্ত আপনারা জানেন চালু ছিল, বাকি অংশটা বেলেঘাটা পর্যন্ত আজ থেকে চালু হবে এবং সেই বেলেঘাটাতেই দাঁড়িয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব। আমাদের আরেক প্রতিনিধি রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে এয়ারপোর্ট থেকে। এটা তৃতীয় মেট্রো রুটের জন্য এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত যে মেট্রো রুট চালু হচ্ছে, অর্থাৎ জয় হিন্দ থেকে নোয়াপাড়া মেট্রো স্টেশন পর্যন্ত। কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, তৃতীয় মেট্রো এবং এটাও বহুদিনের আকাঙ্ক্ষিত, যদিও তার পুরো পথটা এখনো তৈরি হয়নি, কিন্তু তাহলেও যতটা হয়েছে তাতেও নিশ্চয়ই বিপুল সাড়া। একদমই, দেখো পুজোর আগে কিন্তু বিপুল সারা তিনটি মেট্রো প্রকল্পের মেট্রো রুটের যে উদ্বোধন, সেই উদ্বোধন আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আসবেন। আর কিছু সময়ের অপেক্ষা, একটু সিকিউরিটিটা দেখাবার একটু চেষ্টা করি। আটো নিশ্চিদ্র নিরাপত্তা বলয়, প্রায় 500 জন বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ কনস্টেবল, এসআই, ডিসি পদমর্যাদার অফিসার, এসিবি পদমর্যাদার অফিসার রয়েছে, সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র দামোদর দাসের মোদির সিকিউরিটি অর্থাৎ এসপিজি সমস্ত, অর্থাৎ বিমানবন্দরের 4 নম্বর গেটটির একটু চিত্রটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক সুদেবকে, যে একেবারে আটো নিশ্চিদ্র নিরাপত্তা বলয়। অ্যাম্বুলেন্সটিকেও চেক করা হচ্ছে এবং তারপরেই কিন্তু প্রবেশের অনুমতি মিলছে। প্রায় 21টি, এই প্রধানমন্ত্রীর কনভয়ে কিন্তু প্রায় 21টি গাড়ি অর্থাৎ অ্যাম্বুলেন্স সহ 21টি গাড়ি থাকবে এবং একই দিনে প্রায় 14 কিলোমিটার রাস্তা কিন্তু 3টি মেট্রো প্রকল্প উদ্বোধন করবে, মেট্রো সম্প্রসারণ করবে এবং 4:05 প্রধানমন্ত্রীর বিশেষ বিমান এই 4 নম্বর গেট থেকে বের হবে এবং 21টি গাড়ি সমেত সেটি কিন্তু এই কলকাতা এয়ারপোর্টের থেকে বেরিয়ে যশোর রোড ধরে তুমি আপাতত ওইখানে থাকো এবং নজর রাখো। সাধারণ মানুষের মধ্যে যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা গেছে, আমরা সেটাও এবার একটু শুনবো। তার কারণ এই যে এয়ারপোর্ট যেখানে যে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, একদিকে এয়ারপোর্ট অর্থাৎ যেখান থেকে বিমানবন্দর হিসেবে যেখান থেকে বিমান ধরার জন্য বা বিমানবন্দরে এসে নামার জন্য মানুষ যাতায়াত করেন, যে জায়গাটাকে ব্যবহার করেন, তার পাশাপাশি চালু হচ্ছে একটা মেট্রো রুট। এয়ারপোর্ট থেকে আপাতত নোয়াপাড়া যাওয়ার কথা, শেষ পর্যন্ত বারাসাত পর্যন্ত, আবার এই এয়ারপোর্ট পর্যন্তই আসবে গড়িয়া মেট্রো। গড়িয়া থেকে এয়ারপোর্টের যে রুট, সেই মেট্রোর শেষ স্টপেজ হবে এই এয়ারপোর্ট এবং জয় হিন্দ স্টেশনের। ফলে এয়ারপোর্টও ভবিষ্যতের জন্য সম্পূর্ণ মেট্রো লাইন যখন শেষ হবে তখনকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি জাংশন হতে চলেছে। কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষ যাদের সাথে আমরা কথা বলেছি, নিত্যযাত্রী যারা এই মেট্রো রুটগুলো দিয়ে যাতায়াত করবেন, তাদের প্রতিক্রিয়া। ভীষণ সুবিধা হবে। আমাদের যে টাইমিংটা লাগতো, মানে এই বাসে করে বা উবার শাটেলে করে আসতে যে টাইমটা লাগতো, অনেকটা বেঁচে যাবে সেই জন্য সেই জায়গাতে। তো আমাদের ডেলি কমিউনিকেশনটা অনেক ফাস্ট হয়ে যাবে, অনেক সুবিধা হবে। অনেক সুবিধা হবে স্যার, আমরা অনেক দিন ধরে আশা করেছিলাম, অনেক চাইছিলাম এটা কবে চালু হবে। হ্যাঁ, কিন্তু চালু হয়ে আমাদের অনেক সুবিধা হবে। এই রাস্তায় জ্যাম, রাত্রিবেলা 10টা-11 এখান থেকে বেরোই 6:30, রাত্রি 10টার সময় বাসে করে গেলে 11টার সময় বাড়ি পৌঁছায় হাওড়া ময়দানে, এত রাস্তা জ্যাম থাকে। সেই তুলনায় অনেক স্যার সুবিধে হয়েছে, অনেক সুবিধা হবে। হাওড়া থেকে ডাইরেক্ট করুণাময়ী পর্যন্ত আধা ঘন্টায় চলে আসা যাবে, যেখানে বাসে আসতে গেলে মোটামুটি 1.5 ঘন্টা মিনিমাম। আমি অ্যাকচুয়ালি ট্রাভেল করি, আমি থাকি সাউথে, কলকাতার সাউথ, মানে নিয়ার বাই টু কালীঘাট। তো কালীঘাট যেহেতু এটা এসপ্ল্যানেড কানেক্ট করে দিচ্ছে, সেটা আমার জন্য খুব ইজি হয়ে যাবে। কারণ আমার অফিস আমাকে ডেলি ট্রাভেল করতে হয় নিউ টাউন। তো এখান থেকে নিউ টাউন যাওয়া মানে ইউ ক্যান ইমাজিন ফ্রম দ্য ইটস আ বিগ পেন। আর এখন চিংড়িঘাটার যে জ্যামটা হয়, সেটা আমাকে ডেফিনেটলি অ্যাভয়েড করতে পারবো আমি।
তো আমি ফর দ্যাট আই এম ভেরি মানে ইট ইজ হেল্পফুল অ্যান্ড ফর মি অ্যাবসলিউটলি ডিড আ গ্রেট ওয়ার্ক। অনেক ভালো লাগছে, আমাদের যে টাইমটা হচ্ছে ওইটা অনেক কম টাইমে আমাদের কাজ হয়ে যাবে। আর বাসে যেতে হতো, ট্রেনে যেতে হতো, এটা মেট্রো থেকে অনেক অল্প সময়ে আমরা পৌঁছে আমরা তাড়াতাড়ি যেতে পারবো, এতে আমাদের সময়টাই বাঁচবে, সময় বাঁচলে কাজও তাড়াতাড়ি হবে, এতে আমাদের অনেক সুবিধাই হলো। অনেক কম পয়সায় চলে যেতে পারবো, মানে অনেক দূর চলে যেতে পারবো, যানজট এড়িয়ে যেতে পারবেন তাড়াতাড়ি। হ্যাঁ। আর এহেন মেট্রো রুট তিনটে রুট, তার মধ্যে একটা সম্পূর্ণ একেবারে হাওড়া থেকে গঙ্গার তলা দিয়ে সেক্টর 5 পর্যন্ত, আরও দুটো সম্পূর্ণ হওয়ার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকটা এক্সটেনশন, অনেকটা কাজ হয়ে গিয়েছে, এমন অবস্থায় চালু হচ্ছে। ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে মেট্রোর কৃতিত্ব কার তা নিয়ে বিজেপি তৃণমূলের কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। কারণটার কিছুই না, গতকালই প্রধানমন্ত্রী যেমন এই প্রশাসনিক প্রকল্পগুলো উদ্বোধনের কথা বলেছিলেন, তেমনি বলেছিলেন দক্ষিণবঙ্গে তিনি আসবার জন্য মুখিয়ে রয়েছেন। তার কারণ এখানকার মানুষ তৃণমূলের অনুন্নয়নের হাত থেকে পরিত্রাণ চাইছে আর বিজেপির উন্নয়নের এজেন্ডার দিকে হেলে পড়েছেন, তাকিয়ে রয়েছেন। আর ঠিক তারপরই আজ নতুন 3 প্রকল্পের উদ্বোধন ঘিরে, প্রধানমন্ত্রীর এই যাত্রাকে ঘিরে, সফরকে ঘিরে রীতিমতো তরজা শুরু হয়ে গেছে। কৃতিত্ব মেট্রো রুট চালুর কৃতিত্ব কার? রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব, দাবি তৃণমূলের। প্রকল্পের ভাবনা, আর্থিক বরাদ্দ সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের, বলছে তৃণমূল। আর এতদিন দেরি করে ভোটের মুখে নিজেদের প্রচারে আসছেন প্রধানমন্ত্রী, এমন অভিযোগ কুণাল ঘোষের। দেরি হয়েছে রাজ্যের অসহযোগিতার জন্য, পাল্টা তোপ বিজেপির দিক থেকে। এই সব কিছু মিলিয়ে আর একবার যাব আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ আমার সঙ্গে রয়েছেন, কিন্তু তার আগে শুনে নেব দুতরফে, অর্থাৎ তৃণমূল এবং বিজেপির এই দড়ি টানাটানি। গায়ে মানে না আপনি মোড়। মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত এই মেট্রো রেল, মমতা ব্যানার্জির রেল বোর্ডের স্যাংশন করে টাকা অ্যালট করে দিয়েছে এই মেট্রো প্রজেক্টগুলো। যে রেল প্রজেক্ট এখন দেখছেন বাংলায়, এগুলো সব রেলমন্ত্রী থাকাকালীন। এই সবকটা প্রজেক্টের যদি শ্রেয় কারোর থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, রেলমন্ত্রী হিসেবে। আজকে কেউ এসে ফিতে কাটতে পারে, প্রজেক্টকে 10 বছর ডিলে করিয়ে দিয়ে এখন এসে ইলেকশনের সময় বাংলা প্রেম দেখাতে পারে, তাতে চিড়ে ভিজবে না। বাঙালির মনে বিজেপি আছে কি না আছে আর কয়েক মাস অপেক্ষা করুন। হিন্দু বাঙালি, সনাতনী বাঙালি, ভারতীয় মুসলমান তারা একসাথে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে 26-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জনে। বাঁচতে চাই তাই বিজেপি চাই, চাকরি চাই তাই বিজেপি চাই, মুক্তি চাই বিজেপি চাই, সোনার বাংলা চাই বিজেপি চাই। এই মুহূর্তে চলে যাবো আমাদের প্রতিনিধি প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, এই যে আকচি বলা যায় তার টোনটা কিন্তু প্রধানমন্ত্রী নিজেই সেট করেছেন, প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিজেপি নেতা হিসেবে। গতকাল নরেন্দ্র মোদীর একটি টুইট ছিল প্রশাসনিক, আজকের এই প্রকল্পগুলির উদ্বোধন সংক্রান্ত। দ্বিতীয়টি ছিল একেবারে রাজনৈতিক, যেখানে তিনি বলছেন বাংলার মানুষ তৃণমূলের হাত থেকে পরিত্রাণ চাইছেন, বিজেপির উন্নয়নের এজেন্ডার জন্য বিজেপির দিকে বাংলার মানুষ ইতিমধ্যেই হেলে পড়েছেন। প্রদীপ্ত, দেখো, সেই কারণেই তাদের যে কর্মসূচি, সেখানে লক্ষ্য বিজয়, সংকল্প পরিবর্তনের ইতিমধ্যেই মানুষজন কিন্তু আসতে শুরু করেছেন। এবং আমরা যদি আলিপুরদুয়ার, সেখানেও লক্ষ্য বিজয়, সংকল্প পরিবর্তনের, একইভাবে দুর্গাপুর এবং এবার একেবারে দক্ষিণবঙ্গ, এবং এই যে জোনটা, এই জোনটায় কিন্তু সেই অর্থে বিজেপির ভালো ফলাফল হয় না। সেখান থেকেই নরেন্দ্র মোদী বার্তা দেবেন কর্মীরা কোন পথে এগোবেন। কর্মীদেরকে তিনি সুর স্পষ্ট করে একটা বেঁধে দিয়ে যাবেন। এখানে এসে দমদমের মাটি, অর্থাৎ দমদম থেকেই উত্তর 24 পরগনা, লাগোয়া দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, নদিয়া, এই অংশটার বিজেপি নেতা কর্মীদের কাছে এই স্পষ্ট বার্তাটা তিনি দিয়ে যাবেন যে উন্নয়নের জন্যে বিজেপি এগোতে চায়। একটা সময় বিজেপির বিরুদ্ধে যে অভিযোগটা বারংবার হতো যে বিজেপি আসলে এখানে করবেটা কি, সেই জায়গা থেকে আমরা যদি দেখি অনির্বাণ, দুর্গাপুরের সভাতেও কিন্তু প্রধানমন্ত্রী ইতিবাচক কথা বলেছিলেন, অর্থাৎ বিজেপি আসলে এ রাজ্যে কী কী উন্নয়ন করবে সেই সমস্ত প্রসঙ্গ কিন্তু আজকে আরও একবার প্রধানমন্ত্রীর বক্তৃতার মধ্যে দিয়ে উঠে আসবে। অর্থাৎ বিজেপি কিভাবে এ রাজ্যে সুশাসন দিতে পারে সেই সমস্ত বিষয় যেমনভাবে থাকবে। রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা মনে করছেন যে সংবিধানের 130তম যে সংশোধনী বিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আনা হয়েছে, যেখানে খোদ প্রধানমন্ত্রীর নাম
নামও রয়েছে, যদি তিনি কারাবাস করেন বা তার বিরুদ্ধে গুরুতর যে অভিযোগের প্রসঙ্গ আসছে সেই বিষয়টিও কিন্তু নরেন্দ্র মোদী আজকে সামনে নিয়ে আসতে পারেন। তার পাশাপাশি এ রাজ্যের যে আইন শৃঙ্খলার ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছে, বারংবার বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হয় তেমনটি যেমন থাকবে, তার সঙ্গে দুর্নীতি অবশ্যই এই রাজ্যের দুর্নীতি অবশ্যই অন্যতম বড় এজেন্ডা হতে চলেছে এবং সম্ভবত প্রধানমন্ত্রীর ভাষণে জায়গাও পেতে চলেছে। প্রদীপ্ত আমাদের সঙ্গে থাকো। বাংলায় আসার আগেই দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল বিকেলে শুধু উন্নয়নের এজেন্ডা সেট করা টুইটই নয় বা এক্স পোস্টই নয়, প্রধানমন্ত্রী বাংলায় আসার আগেই আজ দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। জেলে বসে আর সরকার চালানো যাবে না। বিহারের গয়া থেকেই হুঁশিয়ারি মোদী। জেলে বসে সরকার চালানো কারা কারা চালিয়ে এসছেন অরবিন্দ কেজরিওয়াল, একসময় চালানোর চেষ্টা করেছেন লালু প্রসাদ যাদব। জেলে বসে সরকার না চালালেও সরকারের মন্ত্রী হয়েও জেলে থেকেছেন এবং জেলে থেকেও সরকারের মন্ত্রী হয়েই থেকেছেন। এই বাংলাতেও তার নজির আছে। ফলে গয়ার মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উচ্চারণ বাংলায় আসার ঠিক আগে নিশ্চিতভাবে এ রাজ্যের জন্য এবং প্রধানমন্ত্রীর সফরের আগে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। एनडीए सरकार भ्रष्टाचार के खिलाफ एक ऐसा कानून लाई है जिसके दायरे में देश का प्रधानमंत्री भी है। इस कानून में मुख्यमंत्री और मंत्रियों को भी शामिल किया गया है। जब ये कानून बन जाएगा तो प्रधानमंत्री हो या मुख्यमंत्री या फिर कोई भी मंत्री, उसे गिरफ्तारी के 30 दिन के अंदर जमानत लेनी होगी और अगर जमानत नहीं मिली तो 31वें दिन उसे कुर्सी छोड़नी पड़ेगी। ये आरजेडी वाले, ये कांग्रेस वाले, ये लेफ्ट वाले इस कानून का विरोध कर रहे हैं। ये बहुत गुस्से में है और कौन नहीं जानता उनको किस बात का डर है। जिसने पाप किया होता है वो अपने पाप को दूसरों से छुपाता है, लेकिन खुद को भीतर से जानता है कि क्या खेल खेला है। इन सब का भी यही हिसाब है। তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, এক কথা শুনতে শুনতে মনে হচ্ছিল নরেন্দ্র মোদী ওই না খাউঙ্গা না খানে দুঙ্গা তার ভার্সন 2। প্রধানমন্ত্রীও আছেন নতুন আইনের আওতায়, ফলে প্রধানমন্ত্রীকেও দুর্নীতি করলে জেলে যেতে হবে। অন্যান্য মুখ্যমন্ত্রী এবং রাজ্যের এবং কেন্দ্রের মন্ত্রীরাও আছেন, ফলে তাদেরকেও জেলে গেলে আসন ছাড়তে হবে, পদ ছাড়তে হবে। তন্ময়বাবু, আপনাদের প্রতিক্রিয়া গয়া থেকে প্রধানমন্ত্রীর এই বক্তব্য বাংলায় আসার ঠিক আগে। না খাউঙ্গা না খানে দুঙ্গা নয়, ওনাদের ট্যাগলাইন হচ্ছে সির্ফ मैं ही खाऊंगा दूसरों किसी को खाने नहीं दूंगा। ওনাদের মনে থাকে না যখন এই কথাগুলো বলেন তখন ওনার সরকারের অর্ধেক মন্ত্রীর নামে কি কি অভিযোগ আছে, খুন মার্ডার থেকে শুরু করে দুর্নীতি কোন অভিযোগটা নেই। ওনাদের মনে থাকে না যখন বিরোধী দলের দলনেতা অভিযুক্ত একজন মানুষ যিনি অন ক্যামেরা টাকা নিতে দেখা গেছিল সেই মামলায় অভিযুক্ত, তাহলে তাকে বিরোধী দলের দলনেতা করে রেখেছেন। ওনার মনে থাকে না অজিত পাওয়ারের কথা, যাকে দলে পরবর্তীকালে তার সঙ্গে সরকার তৈরি করেছেন যৌথভাবে। এরকম একাধিক ক্ষেত্রে মনে থাকে না। মানে বিজেপিতে গেলে আর কিছু করতে হবে না, এইটা ওনারা চাইছেন। আসলে উনি বিরোধী শূন্য রাজনীতি করে ভারতবর্ষে একটাই দল থাকবে আর কোনো নির্বাচন হবে না, কোনোদিন সরকার থাকবে না। গণতন্ত্রকে শেষ করার জন্য উনি যা যা করার সেগুলো করছেন। ধন্যবাদ তন্ময়বাবু আপনাদের প্রতিক্রিয়ার জন্য। তন্ময় ঘোষ, তৃণমূল কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে ছিলেন। দিন দিন তৃণমূলের বিরুদ্ধে রাগ বাড়ছে বাংলার মানুষের। বাংলায় আসার আগে এক স্যান্ডেলে আক্রমণ নরেন্দ্র মোদীর। আমাদের উন্নয়নের এজেন্ডার জন্যই বাংলার মানুষ এবার বিজেপির দিকে ঝুঁকছে পোস্ট নরেন্দ্র মোদীর। কলকাতার সভায় যাওয়ার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। এক স্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নরেন্দ্র মোদীর টুইটের ভাষাগুলো ফাটা রেকর্ডের মতো। ফাটা রেকর্ডে, সে আগেকার দিনের রেকর্ডে পিন আটকে যেত, একটা জায়গায় সে বারবার একই কথা, আব কি বার, আব কি বার, আব কি বার, আব কি বার, 200 পার আর হয় না, ক্রমশ কমে যায়। 16 সালে, 21 সালে, এরপরে পঞ্চায়েতে, এরপরে লোকসভায় আমরা শুনেছি বাংলায় লোকসভায় বিজেপির আসন কমেছে, তৃণমূলের বেড়েছে। গয়া সভা থেকে অনুপ্রবেশ ইস্যুতে সরব প্রধানমন্ত্রী। দেশে অনুপ্রবেশ সমস্যা চিন্তা বাড়াচ্ছে, প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ থেকে তাড়ানোর হুঙ্কার নরেন্দ্র মোদী। देश में घुसपैठियों की बढ़ती संख्या चिंता का विषय है। बिहार के सीमावर्ती जिलों में तेजी से डेमोग्राफी बदल रही है। जिन सुविधाओं पर भारतीय लोगों का अधिकार है, उस पर घुसपैठियों को डाका नहीं डालने देंगे। इस खतरे से निपटने के लिए मैंने डेमोग्राफी मिशन शुरू करने की बात कही है। बहुत जल्द ये मिशन अपना काम शुरू करेगा। हम हर घुसपैठियों को देश से बाहर करके ही रहेंगे। जान जाइए कौन घुसपैठियों के साथ खड़ा है। कांग्रेस और आरजेडी जैसे दल लोगों का हक छीनकर घुसपैठियों को देना चाहते हैं। तुष्टीकरण के लिए, वोट बैंक को बढ़ाने के लिए कांग्रेस आरजेडी वाले कुछ भी कर सकते हैं। ভাঙলো তবু মচকালো না রাজ্য। 4 ভোট আধিকারিককে সাসপেন্ড করলেও নির্বাচন কমিশনের নির্দেশ মতো এফআইআর করেনি রাজ্য। শুধুমাত্র চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধে এফআইআর। জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের কথা জানিয়েছে নবান্ন। খবর সূত্রের, ভোটার লিস্টে বেনিয়মের অভিযোগে 4 ভোট আধিকারিক ও 1 চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করে এফআইআর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অর্ধেক পালন করেছে রাজ্য। এবার কি পদক্ষেপ করবে নির্বাচন কমিশন, নজর রয়েছে রাজনৈতিক মহলে। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, রাজ্যের মুখ্য সচিবকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ডেকে পুরোপুরি ব্রিফ করার পর এবং নির্দেশ দেওয়ার পরেও সেই নির্দেশের অর্ধেক পালন হলো 1 সপ্তাহ সময় নিয়ে, একেবারে শেষ দিনে গিয়ে। নির্বাচন কমিশন কিভাবে দেখছে? দেখো, এখনো পর্যন্ত নির্বাচনের কমিশনের তরফ থেকে কোনো রকম অবস্থান ক্লিয়ার করা হয়নি, কিন্তু যে প্রশ্নটা সামনে আসছে যে নির্বাচন কমিশনের সামনে প্রভিশন কি কি রয়েছে, হাতিয়ার কি কি রয়েছে। এক্ষেত্রে যে খবরগুলো আমাদের কাছে আসছে সেই অনুযায়ী নির্বাচন কমিশন, আমাদের প্রাথমিকভাবে ধারণা বা আমরা আপাতভাবে সবসময় মনে করি যে যখন নির্বাচন ঘোষণা হয় সেই সময় নির্বাচন কমিশনের হাতে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের নিয়ন্ত্রণ করার এখতিয়ার থাকে। কিন্তু তার পাশাপাশি প্রভিশনে বলা আছে যে যখন ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া চলে, যখন এসআইআরের মতো কোনো বড় প্রক্রিয়া চলে, সেই সময়ও রাজ্য সরকারের কর্মচারীরা কমিশনের ডেপুটেশনে থাকেন। স্বাভাবিকভাবেই যদি কমিশন কোনো শাস্তির নির্দেশ দেয়, সেই শাস্তির নির্দেশ কার্যকর করতে রাজ্য সরকার বাধ্য। এবার যখন তারা নিয়ম পালন করছেন না, অর্থাৎ যখন নির্দেশ তারা কার্যকর করছেন না, তখন সেক্ষেত্রে যাদের ওপরে এই নির্দেশ কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন। একেবারে যদি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে আমরা একটি বড় খবর পাচ্ছি। এসআইআর মামলায় বড় সড় নির্দেশ সুপ্রিম কোর্টের। বড় ব্রেকিং এই মুহূর্তে, ফুল অ্যান্ড ফাইনালে এসআইআর মামলায় বড় সড় নির্দেশ সুপ্রিম কোর্টের। ভোটার তালিকায় নাম বাদ চলে গেলে অনলাইনেও করা যাবে আবেদন। অনলাইনেও ভোটার তালিকায় নাম বাদ যাওয়ারা আবেদন করতে পারবেন যদি সত্যিই যার নাম বাদ গেছে তিনি বেঁচে থাকেন। যেমন বিহারে আপনারা জানেন 20 লক্ষ মানুষের নাম বাদ গেছে যারা মৃত, ফলে তাদের নিশ্চিতভাবে আবেদন করার কোনো জায়গা নেই অনলাইন অফলাইন কোনোভাবে। কিন্তু কারো যদি নাম ভ্রমবশত বাদ গিয়ে থাকে, কারো যদি নাম ইচ্ছাকৃত রাজনৈতিক কোনো প্রতিহিংসা পরায়ণতার জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে আবেদন অনলাইনেও করা যাবে।
ভোটারদের সাহায্য করুক বুথ লেভেল এজেন্টরা, নির্দেশ শীর্ষ আদালতের। রাজনৈতিক দলগুলো নিজেদের দায়িত্ব পালন করছে না। রাজনৈতিক দলগুলো এত নিষ্ক্রিয় কেন? বিহারের এসআইআর মামলায় প্রশ্ন সরাসরি সুপ্রিম কোর্টে। রাজনৈতিক দলগুলো যেভাবে প্রেস কনফারেন্স করছে, সাংবাদিক বৈঠক করছে, আপনারা জানেন রাহুল গান্ধী পর্যন্ত প্রেস কনফারেন্স করছেন, অভিযোগ করছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কিন্তু সাধারণ ভোটার যদি সত্যি সত্যি তার নাম অকারণে বাদ গিয়ে থাকে, তাহলে তাকে হেনস্থা থেকে উদ্ধার করবার জন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি? বিহারের এসআইআর মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টে। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, তুমি আমাকে রাজ্য নির্বাচন কমিশন সম্পর্কে বলছিলে, কিন্তু আরও বড় যে বিষয়টা, রাজ্যের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত যে আবহে এসআইআর, সেই এসআইআর নিয়ে এবার সারা দেশের জন্য প্রযোজ্য এমন একটা বিষয়ে কথা বলল সুপ্রিম কোর্ট। জ্যোতির্ময়, শোনা যাচ্ছে? জ্যোতির্ময়, তোমার সঙ্গে আমার কথা হচ্ছিল জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের সংঘাত নিয়ে, কিন্তু এই সংঘাতের মূল প্রেক্ষাপট যেটা এসআইআর, সেই এসআইআর নিয়ে সার্বিকভাবে দেশের উপরই প্রযুক্ত হয় এমন একটা বিষয়ে সুপ্রিম কোর্ট কথা বলল। একদমই দেখো, এবং সুপ্রিম কোর্ট খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর আগে জাতীয় নির্বাচন কমিশন যেদিন সাংবাদিক বৈঠক করে, অর্থাৎ গত রবিবার, তার আগে শনিবার দিন তারা একটি প্রেস রিলিজ দিয়েছিল। সেই প্রেস রিলিজে তারা যে কথা স্পষ্টভাবে জানিয়েছে যে যদি কোথাও কোনো ভুয়ো ভোটার থেকে থাকে, তাহলে তার দায়িত্ব সম্পূর্ণভাবে রাজনৈতিক দলগুলির। কারণ বুথ লেভেল এজেন্টদের তথ্যের ভিত্তিতে এই যাবতীয় কাজটা করা হচ্ছে, এবং যদি এই যে এজেন্ট হিসেবে যারা কাজ করছেন তারা তাদের সর্বোচ্চ নেতাদের কাছে যে রিপোর্ট জমা দিয়েছেন, সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু আদতে সর্বোচ্চ নেতারা যেমন কথা বলছেন, তার পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনও কিন্তু তারা মূল যে ড্রাফট ইলেকটোরাল রোল প্রকাশ করেছেন তা কিন্তু এই রাজনৈতিক দলগুলির কর্মীদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে। স্বাভাবিকভাবেই তাদের কাজের ক্ষেত্রে যদি কোথাও গাফিলতি থাকে, তাহলে সম্পূর্ণভাবে এই যে ইলেকটোরাল রোল, অর্থাৎ যেটা মূল যে ভিত্তি বা খসড়া, সেইটা কিন্তু কোথাও ভুল হয়ে যেতে পারে। আর সেই কারণেই আজকে রাজনৈতিক দলগুলিকে যথেষ্ট দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছে এবং সঙ্গে থাকো তৃণমূল কংগ্রেসের অন্যতম সহ সভাপতি তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার আমার সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, সুপ্রিম কোর্ট আজকে রাজনৈতিক দলগুলোর জন্য সার্বিকভাবে, এটা শুধু তৃণমূল কংগ্রেসের কথা হচ্ছে না, সব রাজনৈতিক দল তাদেরকে কিন্তু আরও বেশি যত্নশীল হতে বলেছে, আরও বেশি সক্রিয় হতে বলেছে। যদি সত্যি প্রকৃত ভোটারের নাম বাদ গিয়ে থাকে, তাহলে বুথ লেভেল এজেন্টদের, যেটা নিশ্চিতভাবে রাজনৈতিক দলগুলোই সরবরাহ করে থাকে, তাদেরকে সক্রিয় ভূমিকা নিতে বলেছে। জয়প্রকাশ বাবু, শুনুন, এটা তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি নির্দেশ করতেন তাহলে হতো যে তৃণমূল কংগ্রেসের জন্য বলছেন। কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সক্রিয় বুথ লেভেল এজেন্ট ৮০,০০০ বুথেই আছে, প্রত্যেকটি বুথে আছে, যেটা অন্য কোনো রাজনৈতিক দলের নেই। এবং আমরা বুকে আগলে ভোটারদের অধিকার রক্ষা করি। আমি বলবো আজকের যে রায় বা আজকের যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। একদিকে আধার ইত্যাদি যে সমস্ত ডকুমেন্ট ইলেকশন কমিশন তাদের উদ্দেশ্য মানে দুরুদ্দেশ্য সেটা করার জন্য যে গ্রহণ করছিলেন না, সেখানে স্পষ্ট বলে দিয়েছেন এইসব ডকুমেন্ট আপনাদের নিতে হবে। দ্বিতীয়ত, অনলাইনেও আবেদন করতে পারবে যাদের নাম বাদ গেছে। তৃতীয়ত, আজকে এই স্টেক হোল্ডার অর্থাৎ রাজনৈতিক দলের গুরুত্বটা বুঝিয়ে দিয়ে ইলেকশন কমিশনকেও প্রকারান্তরে সাবধান করে দিয়েছেন যে এতদিন ধরে যে নির্বাচন চলছে, প্রক্রিয়া চলে গত ৭০-৮০ বছর ধরে, তাতে সব থেকে বড় স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলি। তাদের নিষ্ক্রিয় করা বা তাদের গুরুত্বহীন করার কোনো অধিকার ইলেকশন কমিশনের নেই। কারণ ইলেকশন কমিশন এটি করছিল বিজেপির অঙ্গুলি হেলনে। আজকে ইলেকশন কমিশনও বাধ্য হবে সমস্ত বিষয়ের সমস্ত সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে শেয়ার করতে, এবং রাজনৈতিক দলগুলোরও অধিকার থাকবে সমস্ত এই ভোটার লিস্ট সংশোধনের কাজে সমপরিমাণ অংশগ্রহণ করতে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনাদের প্রতিক্রিয়ার জন্য। এবারে খবরের দিকে আমরা নজর রাখবো। ফেস অফ টার্গেট বৃদ্ধ দম্পতি। পঞ্চশহরে বৃদ্ধাকে খুনের অভিযোগ। নিউ গড়িয়া হাউজিং থেকে হাত পা বাঁধা অবস্থায়
প্রৌঢ়ার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, পুলিশ কি জানাচ্ছে? দেখো, পুলিশ এখনো পর্যন্ত যেটা বুঝতে পারছে যে মূলত এটা কিভাবে ঘটেছে, তার জন্য পারিপার্শ্বিক যে সিসি ক্যামেরার ফুটেজ সেগুলো দেখার চেষ্টা করছে, এবং এখনো পর্যন্ত যে কি কি খোয়া গেছে বা আদৌ কিছু খোয়া গেছে কিনা সেগুলো কিন্তু প্রাথমিকভাবে পুলিশ অনুসন্ধান করা শুরু করেছে। এবং যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ যে বয়স্ক বৃদ্ধ সেই ঘরের মধ্যে ছিল, তার সঙ্গেও কিন্তু পুলিশ এই মুহূর্তে কথা বলার চেষ্টা করছে। অর্থাৎ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেগুলো সংগ্রহ করে কিন্তু একটা জায়গায় পুলিশ পৌঁছানোর চেষ্টা করছে একেবারে প্রাথমিকভাবে। সুশোভন, আরো একটা বিষয়, একটা হাউসিং এর মধ্যে এইভাবে খুনের ঘটনা, কোথাও আরো একবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি প্রশ্ন তুলছে না? নিঃসন্দেহে দেখো, এটা বলার অপেক্ষা রাখেন না, নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছেই। তার কারণ যেটা জানা যাচ্ছে যে একেবারে সেখানে গিয়ে লাইট অফ করা ছিল, সিসি ক্যামেরার যে তার সেগুলো কেটে দেওয়া হয়েছিল। অর্থাৎ যারা এসেছিল তারা পুরোপুরি অবগত যে তারা কোনো কাণ্ড ঘটেই গেলে সেটা কিন্তু সিসি ক্যামেরা ফুটেজে থাকলে যেটা তদন্তকারীদের সুবিধা হবে। তাই সেখান থেকে তথ্য প্রমাণ লোকাটের মতো ঘটনা কিন্তু তারা করে গেছে। সেই জন্য রাস্তার সিসি ক্যামেরা ফুটেজ সেগুলো পুলিশ কিন্তু এই মুহূর্তে দেখা শুরু করেছে। ধন্যবাদ সুশোভন। ওইরকম মারা অবস্থায় দেখেছি। কোথায় দেখলেন? গ্রাউন্ড ফ্লোরে উপরে? না, উপরে তো উঠি না আমি। কি দেখলেন? কোথায় পড়েছিল? সিঁড়ির তলা। কে পড়েছিল? দিদি, আর কাকু ছিল খাটের তলায়। হ্যাঁ। কি অবস্থা? হাত পা বাঁধা ছিল? কাকু বাঁধা ছিল না, এই দিদিটা বাঁধা ছিল হাত আর মুখ। দীর্ঘদিন ধরে এই বাড়িতে এই দম্পতি একা থাকতেন। তাদের যারা আত্মীয় স্বজন ছেলেরা সকলেই বাইরে রয়েছেন। তাই কি সফট টার্গেট? শুধুমাত্র এই বাড়িটি নয়, পঞ্চশার থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এই বাড়ির আশেপাশে অধিকাংশ বাড়িতেই যারা রয়েছেন দম্পতিরা, তারা একাই থাকেন, বৃদ্ধ দম্পতিরা। তাই কি তাদের টার্গেট করা হয়েছে? এই প্রশ্নটা বারবার উঠে আসছে। বাড়ির ঠিক সামনে সিসিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে। একই সঙ্গে বাড়িতে যে পরিচারিকা সকালবেলা এসেছিলেন তাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আসলে কি ঘটনা ঘটেছিল, কি কারণে এই খুন, সে প্রশ্ন তারা খতিয়ে বার করবার চেষ্টা করছেন। এই মুহূর্তে কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগের যারা রয়েছেন তারা বাড়ির সমস্ত জায়গায় তদন্ত করে দেখছেন অন্য কোন কি প্রমাণ সামনে উঠে আসে। ক্যামেরা চাঁদ মিয়ার সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। পুলিশ একটা তদন্ত করতে এসেছে, একটা বডি পাওয়া গিয়েছে, এখানে খুন করে রাখা হয়েছে বলে শোনা যাচ্ছে। আমরা তো কিছু জানি না, আমরা এখানে এসেছি, সেটা দেখছি। দেখে আমাদের একটু ভয় লাগছে, একটু নিরাপত্তার অভাব বোধ করছি। যদি এই ধরনের ঘটনা এইসব জায়গায় হয়, এখানে তো আমরা বসবাস করি। জলপাইগুড়ির ময়নাগুড়িতে সেখানে নৃশংস হত্যাকাণ্ড। স্ত্রীকে খুন করে তার ফুসফুস নিয়ে গ্রামে ঘুরে বেড়ালো স্বামী। হাড়হিম ঘটনায় চাঞ্চল্য ময়নাগুড়িতে। নীলেশ্বর রয়েছেন আমার সহকর্মী, আমাদের সঙ্গে। নীলেশ্বর, এ তো অপরাধীর মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। দেখো, একেবারেই তাই। মানসিক যা পরিস্থিতি তা নিয়ে সত্যি প্রশ্ন উঠে গেল। তবে যেটা জানা যাচ্ছে যে এই যে ভদ্রলোক, যিনি এই বাসিন্দা গ্রামের, যিনি তার স্ত্রীকে খুন করেছেন, তার মানসিক বিকৃতি একটা রয়েই ছিল। এবার যেহেতু তার স্ত্রী এবং তিনি বাড়িতে থাকতেন, তার ছেলে ভিন রাজ্যে কাজ করে, মেয়ের বিয়ে হয়ে গেছে। এবার মানসিক কি হয়েছে না হয়েছে তা তো জানা এক্ষুনি সম্ভব হচ্ছে না। তবে আজকে সকালে যেটা হয়েছে সেটা তার স্ত্রীকে খুন করে তার যে কলজে অর্থাৎ ফুসফুস নিয়ে গোটা গ্রামের বাড়িতে তিনি ঘুরেছেন এবং সেখানে গিয়ে প্রত্যেককে বলেছে, এই দেখ আমার স্ত্রীর ফুসফুস। এইভাবে এই ধরনের যখন ঘটনা সে করতে থাকে তখন গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পুলিশকে জানায় এবং পুলিশ এসে দেখে যে ঘর রক্তে ভেসে গেছে। এই অবস্থায় দীর্ঘক্ষণ ধরে তাকে তল্লাশি করছিল। এই খানিকক্ষণ আগে তাকে অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ এবং তার যে ঝোলা ছিল সঙ্গে, সেই ঝোলা থেকেও কিন্তু তার স্ত্রীর যে দেহাংশ সেগুলো কিন্তু উদ্ধার করা শুরু করেছে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ নীলেশ্বর। আমাকে একজন ফোন করে, উনি ভাইস্তা সম্পর্কে, তো উনি বলতেছে যে কাকিমা এরকম তোমাদের বাড়ির পাশে রমেশ রায় যে আছে, উনি হচ্ছে আমাদের বাড়িতে ঘাড়ে একটা ব্যাগ নিয়ে আসলো, কিন্তু উনি ওই ব্যাগের মধ্যে মানে বুকের যে কলজা আছে ওই কলিজাটা আমাদেরকে দেখাইলো। উনারা ওটা দেখে ভয় পেয়ে উনারা আবার বাড়ি থেকে বের করে দিছে।
বের করে দেওয়ার পরে আমাকে ফোন করছে। আমি শোনার পরে স্পটে এসে দেখি, দেখার পরে ঘরের ভিতরে পুরা রক্ত। তারপরে দেখার পরে আমি প্রথমে আইসি সাহেবকে ফোন করি, ফোন করার পরে ওনারা পাঠাইছে। আইসা দেখার পরে এখানে ডেড বডি ভিতরে আছে। তো মানে যে মার্ডার করছে উনি তো এখন নাই, উনি ঘাড়ে ব্যাগ নিয়ে কেউ বলতেছে উত্তর দিকে গেছে, কেউ বলতেছে স্টেশনের দিকে গেছে। তো এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি। আরও একটা মর্মান্তিক মৃত্যুর খবর আপনাদের সামনে তুলে ধরি। বন্যায় জলবন্দী থাকা একই পরিবারের 3 জনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার বৈষ্ণবনগরের ঘটনা। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শাশুড়ি, পুত্রবধূ আর নাতনির মৃত্যু হয়েছে এবং এই নিয়ে যথারীতি উত্তেজনা চকবাহাদুরপুর গ্রামে। বন্যার জলে, যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে বন্যার জলে টিউবওয়েল ডুবে গিয়েছিল এবং সেই টিউবওয়েলের জল পান করে মৃত্যু হয়েছে বলে দাবি। সেক্ষেত্রে পুলিশের প্রাথমিক অনুমান যে যেহেতু বন্যার জলে টিউবওয়েল ডুবে গিয়েছিল, সেক্ষেত্রে বিষক্রিয়া থেকে এই 3 জনের মৃত্যু হতে পারে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, মৃতদের নাম পুষ্প মণ্ডল, বয়স 65, বুলটি মণ্ডল, বয়স 35 এবং পিউ মণ্ডল, 10 বছর বয়স। বাড়ির খাবার এবং প্রশাসনের তরফে টিউবওয়েলের জল পরীক্ষা করা হবে, কিন্তু বারংবার যেটা অভিযোগ করা হচ্ছে স্থানীয়দের তরফ থেকে, বন্যা বিধ্বস্ত এলাকা হলেও সেই জায়গায় স্বাস্থ্য দফতরের কোনো টিম এসে পৌঁছয়নি। জলবাহিত রোগ ছড়াচ্ছে কিনা সেই খোঁজও নেওয়া হয়নি বলে অভিযোগ। আর এই 3 জনের মৃত্যু নিয়ে ইতিমধ্যে তীব্র রাজনৈতিক বিতর্ক। ফার্স্ট খেয়েছে আমার বউ, তারপরে আপনার মেয়ে, তারপরে খেয়েছে আমার মেয়ে, তারপরে আমার মা। তারপরে কি হলো এদের? তারপরে এইরকম মানে হসপিটাল নিয়ে এলাম একজন আগে, মানে প্রথম কারটা যেটা আমার বউ মানে খুবই লোটা আলো, যেমন মানে আলো হসপিটালে আনলাম। তারপরে বলছে যে ফোন করছে যে তোমার পেটে খুব খারাপ। আমার পেটে কথাটা বলিয়ে চললাম, নিয়ে এলো। তারপরে তার পুরো থেকে যখন ছুটি দিছে, তারপরে ফের বাড়ি থেকে ফোন আসছে তোমার মা খুব খারাপ। এই করে মানে মালদা নিয়ে চলে এসেছি। 3 জনই মারা গেছে? হ্যাঁ, 3 জনে। এখনো কোনো আমরা এত 3 জন চলে গেছে আমাদের, কিন্তু কেউ এখন পর্যন্ত কেউ দেখে না, কোনো সান্ত্বনা কিছু বলার জন্য আসেনি এখন। ভোর রাতের দিকে, ভোর 4টার আশেপাশে আর কি, একজনের জল পিপাসা পেয়েছে, দিয়ে জল কল থেকে নিয়ে এসে জল খেয়েছে। জল খাওয়ার পরে ওর মেয়ে খেয়েছে। তারপরে আবার ওর শাশুড়ি উঠেছে, শাশুড়ি উঠার পরে ও আবার কুলুকুচি করেছে জলের কুলুকুচি করার পরে যে প্রথমে বুলটি মণ্ডল অসুস্থ, দিয়ে হসপিটাল নিয়ে গেছে বেঁধে বাঁধে, ওইখান থেকে রেফার করেছে। তারপরে মেয়েটা আবার অসুস্থ, মেয়েটাকে নিয়ে গেছে দ্বিতীয়বারে। তৃতীয়বারে ওই মাও মানে সেই একই সিস্টেম করতে লেগেছে, দিয়ে আবার ওর মাকেও নিয়ে গেছে। প্রথমে নার্সিংহোমে নিয়ে এসে, তারপরে মালদা মেডিকেলে নিয়ে এসে 3 জনেই মারা গেছে। স্বাস্থ্য ব্যবস্থা তো পশ্চিমবঙ্গে ভেঙেই গেছে 15 বছরে। নতুন করে স্বাস্থ্য ব্যবস্থা উজ্জীবিত হয়েছে এরকম তো আমরা কোনো খবর পাইনি। সেই জন্য বন্যা আসুক, বন্যা যাক, যা ইচ্ছা তাই করুক, নলকূপের জল যে খাবে সেই মারা যাবে। এবার ওখানে যারা বিধায়ক আছেন তারা কি লোক মারা যাওয়া, জল ভালো, জল পরিষ্কার এইসব দিকে তো দেখেন না। কোথা দিয়ে কিভাবে অর্থনৈতিক উন্নতি তাদের হবে এটা তারা ব্যবস্থা রাখেন, এবং অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে তারা নিজের এলাকায় দখলদারি রাখেন এবং তারা গ্যাংস্টার পোষেন এবং শহরে এসে ফ্ল্যাট কেনেন, নানা রকম জমি জায়গা কেনেন। সেই জন্য মানুষ নলকূপের জল খেয়ে মারা গেল, বেঁচে থাকলো আর্সেনিক কিনা, ব্লিচিং কিনা তার কোনো ব্যবস্থা নাই। লাগাতার বৃষ্টি আর সেই লাগাতার বৃষ্টিতে জমা জলে ডুবলো একাধিক রাস্তা। বিপর্যস্ত বাঁকুড়া শহরের যাতায়াত ব্যবস্থা। রাস্তার উপর দিয়ে কোথাও 1 ফুট, কোথাও আবার 2 ফুট উচ্চতা দিয়ে জল বইছে, আর সেই জল ডিঙিয়ে পথচারীদের যাতায়াত করতে গিয়ে রীতিমতো নাকাল হতে হচ্ছে। টানা বৃষ্টিতে বিভিন্ন রাস্তায় জমা জলের যে উচ্চতা, সেই উচ্চতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রচুর সমস্যা হচ্ছে। আমরা এক্সাম দিতে আসছি, আমাদের নদীতেও প্রচুর জল হয়ে গেছে, তার জন্য অনেক সমস্যা হচ্ছে। এখানে পারাপার তো অবশ্যই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমাদের প্রচুর সমস্যা হচ্ছে। এই যে এক্সাম, আজকে এক্সাম, তাও আমরা এখানে এসেছি পরীক্ষা দিতে, পরীক্ষাটা বন্ধ করে দেওয়াটা উচিত ছিল। আমাদের খুবই সমস্যা হচ্ছে যাতায়াতের। হ্যাঁ, প্রচুর জল জমেছে, অসুবিধা হচ্ছে। আর ইউনিভার্সিটি চাইলে তো পরীক্ষার ডেটটা যদি এক্সটেন্ড করে দিত তাহলে সুবিধা হতো। আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সেন্টারেও যেতে আমাদেরকে হবে। হ্যাঁ, দূর থেকে যাতায়াত করতে, বা নিজের সেন্টারে যদি এক্সামটা করতে ভালো হতো।
আর জল নামতেই বেরিয়ে আসছে রাস্তার কঙ্কালসাৎ চেহারা। আমি ঘাটালের কথা বলছি, ঘাটালের একটা ছবি দেখাই আপনাদের। দেখুন এই যে ভাঙাচোরা রাস্তা, সেই ভাঙাচোরা রাস্তা দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত চলছে। এটা ঘাটাল ব্লকের বেশ কয়েকটা গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষজনের এখন যাতায়াতের রাস্তা এটাই, যে ছবি আপনারা এক্সক্লুসিভ দেখছেন TV9 বাংলায়। ঘাটাল ব্লকের অজবনগর 1 গ্রাম পঞ্চায়েতের ভাঙাদহ সহ ঘাটাল শহরে যাওয়ার গুরুত্বপূর্ণ এই গ্রামীণ রাস্তা দেখুন কি অবস্থা। সেই সব রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করে নিয়েছে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকেও স্বীকার করা হচ্ছে। জেলা শাসক খুরশিদ আলী কাদরি দ্রুত রাস্তা মেরামতির আবার আশ্বাস দিয়েছে। এটা চাতাল আগে ছিল, চাতালটা পুরো বন্যা এসে পুরো ভেঙে গেছে, এখন এইভাবেই যাতায়াত করছি। তবু রিস্ক প্রচুর, এভাবে আসছি মানে কোনো বাইচান্স যদি টায়ার ফায়ার যদি নিচে যদি মাচা ভেঙে যদি গলে যায় পুরো একবারে মানে অবস্থা খারাপ হয়ে যাবে। কোনো নেই, রাস্তার কোনো ঠিকই নেই, যেমন গাড়ি ঘোড়া যাচ্ছে মানুষও যাচ্ছে এরকম করে। অনেক সময় তো দুর্ঘটনা ঘটে যায়। হ্যাঁ ঘটে যায় তো অনেক সময় দুর্ঘটনা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই রাস্তাটা একটু ভালো করে। আপনাদের সামনে যে ছবি এই মুহূর্তে আমরা তুলে ধরছি, ভাতা বৃদ্ধি বকেয়া ইনসেনটিভের দাবিতে আশা কর্মীদের কালীঘাট অভিযান এবং স্বাস্থ্য ভবনে দুটি জায়গায় এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য প্রশাসনকে বলছি। কর্মীদের কালীঘাট অভিযান এবং সেই অভিযান পুলিশ যখন আটকায় সঙ্গে সঙ্গে রাসবিহারীর ছবিটা দেখুন। রাসবিহারীতে মিছিল আটকানো হয় এবং সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। এখন রীতিমতো বাকবিতণ্ডা চলছে এই আন্দোলনরত আশা কর্মীদের সঙ্গে পুলিশে। সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কি চলছে ওখানে? তো এখন ধুমধুমার পরিস্থিতি, একেবারে রাজবাড়ি যে মোড়, রাসবিহারী থেকে কালীঘাটের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কার্যত স্তব্ধ হয়েছে। কয়েক হাজার, প্রায় 6 থেকে 7 হাজার আশাকর্মী যারা নিজেদের দাবি নিয়ে 6 থেকে 7 হাজার আশাকর্মী যারা নিজেদের দাবি নিয়ে আজকে প্রথম মিছিল শুরু করে। সেই মিছিল দেশপ্রিয় পার্ক হয়ে যখন ঘুরে রাসবিহারী মোড়ে আসে, মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার চেষ্টা করলেই কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তৈরি হয় এবং একেবারে রাস্তার মধ্যিখানে এই মুহূর্তে কিন্তু পুলিশ আটকে দিয়েছে সমস্ত আশাকর্মীদের। তুমি দেখতে পাচ্ছ পুরো রাস্তা জুড়ে আশাকর্মী এবং পুলিশ, রাস্তা কার্যত স্তব্ধ হয়ে গেছে। আশাকর্মীরা একদিকে মুখ্যমন্ত্রীর বাড়ি যেতে চাইছে, পুলিশের বক্তব্য এইটার কোনো পারমিশন নেই, তাদেরকে যেতে দেওয়া হবে না, তার জন্য রাসবিহারীর মোড়ে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মহিলা পুলিশ এবং আশাকর্মী যারা ছিল তাদেরকে আটকে রেখেছে, আটকে যাতে তারা না এগোতে পারে সেই প্রচেষ্টাই করছে। এখন এক কথায় বলা যেতে পারে রাসবিহারী মোড় যাওয়ার রাস্তা এবং আসাটা না। দেখো এখনো পর্যন্ত কাউকে প্রিজম ভ্যানে তোলা হয়নি, তার মূলত কারণ আশাকর্মীরা যে সংখ্যায় রয়েছে সবাইকে কিন্তু প্রিজম ভ্যানে তুলতে পারবে না, কারণ 6 থেকে 7 হাজার আশাকর্মী যারা রয়েছে তাদেরকে বুঝিয়ে এই আন্দোলনটাকে এখানেই স্থগিত রাখবার জন্য প্রচেষ্টা করা হচ্ছে। কিন্তু আশাকর্মীদের বক্তব্য, তারা মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি দাওয়া নিয়ে যেতে চায় এবং তাদেরকে যেতে দেওয়া হোক। আরেকদিকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো রকমভাবে তাদেরকে এগোতে দেওয়া হবে না, কারণ এটার কোনো পারমিশন ছিল না। মিছিলের পারমিশন ছিল, যেটা রাসবিহারীতে এসে শেষ করতে হবে। যখন তারা রাসবিহারী থেকে কালীঘাটের দিকে যেতে চায় তখন এই বাকবিতণ্ডা শুরু হয়, ধস্তাধস্তি শুরু হয়। নজর রাখো সৌভিক। আপনারা জানেন গত কয়েক মাস, বলা ভালো শেষ 2 মাস এ রাজ্যের রাজনীতি প্রত্যেক দিন সরব থেকেছে ভিন রাজ্যে, বিশেষত বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থানে। তো সেই পরিযায়ীরাই আবার চললেন ওই ভিন রাজ্যে, কারণ 5,000-এ পেট চলবে না। আর এ রাজ্যে শুধুমাত্র এই 5,000-এর দিকে তাকিয়ে থাকা ছাড়া আর অন্য কোনো কাজ নেই। অভিযোগ তুলেই মুখ্যমন্ত্রী শ্রমশ্রী প্রকল্পের আশ্বাস পিছনে ফেলে ভিন রাজ্যে পাড়ির ঝোঁক। এখনও ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন বহু পরিযায়ী শ্রমিক, ওই ঝুঁকিটার কথা মাথায় রেখে যে আবার যে অভিযোগ উঠেছিল বারবার হেনস্থা হচ্ছেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা শুধুমাত্র বাংলা ভাষাটুকু বলছেন বলে। সেই হেনস্থার ঝুঁকি, সেই ঝুঁকির ভয় সঙ্গে নিয়েই তারা কিন্তু আবার যাচ্ছেন ভিন রাজ্যে। ফারাক্কা স্টেশনে মালদা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের সেই ভিড় দেখিয়ে দিচ্ছে যে ঠিক কত সংখ্যায় তারা যাচ্ছেন ভিন রাজ্যে পাড়ি জমাচ্ছেন ঠিক এ রাজ্য উৎসবের মরশুমে ঢুকে পড়ার আগে। আপনারা জানেন দুর্গাপুজো বাঙালির সব থেকে বড় উৎসব, তার আর বেশি দিন বাকি নেই, তার মাসখানেকের সামান্য কিছু বেশি বাকি আছে। আর ঠিক তখনই নিজের রাজ্য ছেড়ে, নিজের মাটি ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন সেই পরিযায়ী শ্রমিকরা যারা কিছুদিন আগে হয়তো ভয়ে ভীতিতে
অন্য রাজ্য থেকে পালিয়ে এসেছিলেন। কাজের জন্য পাড়ি দিচ্ছেন দিল্লি, বেনারস, বলছেন শ্রমিকরাই। 5,000 টাকা তো আমাদের পকেট খরচে লেগে যায়। 5,000 টাকা কী হবে আমাদের? তো আমি 5,000 টাকা তো আমাদের কিছু হবে না, ওটার জন্যই ওখানে যেতেই হবে আমাদের। 1 বছরের জন্য দেবে, আমাদের তো আরও লাইফে পড়ে আছে, আমরা তো আর এই 1 বছরে কিছু হবে না, ঠিক আছে? তো যদি কোনো কাজের ব্যবস্থা করে দেয় তো ওটা সব থেকে বেটার হবে। এটা 5,000 দিয়ে বলেছে তো। 5,000 টাকা কী হবে? 5,000 টাকায় 5,000 টাকা সংসার চলবে না। 5,000 টাকা সংসার চলবে না। বাইরে কত টাকা ইনকাম করেন? আর ডেলি পয়সা মানে 400-500 করে হয়, হবে না। কি হবে না? 5,000 টাকা কী হবে? বাইরে সংসার চলবে না। বাইরে কত টাকা ইনকাম করো মানে দিনে? দিনে 500 টাকা করে। 500 টাকা করে দিনে 500, তাহলে মাস গেলে কত? 15,000 টাকা। ভোটের পরে সেটা হয়তো প্রলোভনে চলে যাবে, ভোটের পর আর সেটা পাওয়া যাবে না। এবং তারা দিনে হয়তো 500 টাকা করে ইনকাম করে, মাসে 15,000 টাকা তারা ইনকাম করে, সেখানে 5,000 টাকায় তাদের সংসার চলবে কি করে? আজকে তাই শয়ে শয়ে লোক আজকে দিল্লির উদ্দেশ্যে, বেনারসের উদ্দেশ্যে, গুজরাটের উদ্দেশ্যে আজকে এই ফারাক্কা স্টেশন থেকে তারা যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করার জন্য। অথচ এ মাসেই বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালুর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব, মানে 1 বছর। নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে, এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব। এই প্রকল্পের সুবিধা কারা পাবেন? বাংলায় যে 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে, এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন। কিচ্ছু চলবে না এবং এটাও দেবে না, আমি বলছি আপনাকে, এটাও দেবে না। এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস যারা করে বুথে, তাদেরকে মাসে 5,000 টাকা করে পাইয়ে দেওয়া হচ্ছে সরকারের মাধ্যমে। তারা পার্টির কাজ করবে এই 5,000 টাকা নিয়ে। 5,000 টাকা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে দেওয়া হবে পরিযায়ী শ্রমিক দেখিয়ে। আমরাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। একটা উল্টোপাল্টা তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকে যদি টাকা পাইয়ে দেওয়া হয়, আমরা কোর্টে যাব। 5,000 টাকায় যে একটা একজনের রোজগার, তাতে সংসার চলবে, এটা তো রাজ্য সরকার বলেনি। তাদের বলেছে যে অসহায় অত্যাচারিত হয়ে আপনারা চলে আসছেন, এবং চলে আসলে আপনাদের জন্য সরকার পাশে দাঁড়ানোর জন্য এই 5,000 টাকা করে আপনাদের সাহায্য করা হবে। কে বলেছে তার পরিবর্তে এটা দিয়ে সংসার চলবে? ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে যে কোনো লোকের কাজ করে খেটে খাওয়ার অধিকার আছে, সেটা ভারতের সংবিধান দিয়েছে। প্রত্যেকটা রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে সমস্ত ভারতবাসীকে তাদের নিরাপত্তা দেওয়ার। ভিন রাজ্যে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত বাংলার পরিযায়ী শ্রমিকের 4 দিনের মাথায় ঝাড়গ্রামে ফিরল মৃতদেহ। গোপীবল্লভপুরের বড় আশাবনী গ্রামের পরিযায়ী শ্রমিক গৌরাঙ্গ রানা চেন্নাইয়ের একটা বেসরকারি কোম্পানিতে কাজ করতে গিয়েছিলেন। গত রবিবার কাজ সেরে ফেরার পথে এক বাইক আরোহী পিষে দেয় গৌরাঙ্গকে। গত সোমবার তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে গৌরাঙ্গর। 3 ঘন্টা ধরে পড়েছিল রোডের ওপরে, কোনো জনসাধারণ তাকে তুলেনি, একটু জলও সুদ্ধা দেয়নি। 3 ঘন্টার পর এসে আবার ওকে তুলে নিয়ে যায় হসপিটালে। সেইভাবেই চিৎকার করে পড়ে রইল, 3 ঘন্টার পরেই মারা যায়। মৃতদেহ এখানে দেখলাম যা অ্যাক্সিডেন্ট হয়েছিল 2 দিন আগে তামিলনাড়ুতে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ঘোষণাই করেছেন যে যে সমস্ত শ্রমিকরা বাইরে কাজ করে তাদের পাশে থাকার জন্য, এবং এক্ষেত্রে পরিবারের লোকজন আমাদেরকে জানায়, এবং আমরা সেই মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের প্রশাসনের উদ্যোগে তামিলনাড়ু থেকে, আপনারা জানেন যে এয়ারের মাধ্যমে আমাদের এরোপ্লেনে করে বডি প্রথমে দমদমে আসে, সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পৌঁছায়, এবং পুরোটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই পরিযায়ী শ্রমিক
যার অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন সেই গৌরাঙ্গ রানা, ওনার মৃতদেহ আজকে এখানে পৌঁছেছে। মেদিনীপুর শহরে আদিবাসী পরিবারের সদস্যদের বঞ্চনার অভিযোগ, ব্যর্থতার শিকারেও পুর প্রধান ও কাউন্সিলরের দ্বন্দ্ব। বঞ্চনার শিকার মেদিনীপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কামারারা এলাকার ২৫টি আদিবাসী পরিবার। ত্রিপলি ছাউনিতে বাস, অভিযোগ মেলেনি আবাসের বাড়ি, ভাতা কিংবা অন্য কোনো সুযোগ সুবিধা। প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ পুরসভার বিরুদ্ধে। একে অপরের ঘাড়ে দোষ চাপাচ্ছে পুর প্রধান ও কাউন্সিলর তুঙ্গে তর্জা। টাকাও পাইনি, লক্ষ্মী ভান্ডারও পাইনি। কোনো বাড়ি না না, জয় জোহার প্রকল্পে টাকা পান না? জয় জোহার টাকা পাই না আমরা, এখনো ওইটা খবর পাইনি। 15 বছর আগে থেকেই আমাদেরকে তো বলছে বাড়ি হবে হবে, কিন্তু বাড়ি হয়নি কিছু নেই, আমরা এরকম করেই আছি। 2017 সাল থেকে 16 সাল থেকে বলছিল তোমাদের ঘর হবে, এখন কোথায় ঘর হচ্ছে? কিন্তু যাদের বাড়ি আছে তারা বাড়ি পেয়ে যাবে। অবশ্যই পাচ্ছে, যদি আমি তোমাকে নিজেও দেখিয়ে দেবো পারি, শুধু রেশনটাই পাই। গাফিলতি আমাদের পৌরসভার আমাদের নিশ্চয়ই আছে, যে যখন আমরা ঠিকভাবে তাদের পর্যবেক্ষণ বা অনুসন্ধান করিনি। যদি এটা করা থাকতো তাহলে আগে তাদের বাড়িগুলো হতো, যে বাড়িগুলো আগে হওয়ার প্রয়োজন সেই বাড়িগুলো না করে যাদের বাড়ি আছে, পাকা বাড়ি আছে, সেই সমস্ত বাড়ি হয়েছে। এটা তদন্ত করে দেখা উচিত ছিল তালিকাটা তৈরির সময়। কিছু গাফিলতি রয়ে গেছে, সেই জায়গাগুলো তাদেরকে কিন্তু আগে সুনিশ্চিত করতে হবে। আমাদের অনেক সময় পৌরসভা বলে যে একটা ক্রাইটেরিয়া পাঠিয়ে দেয়, এই ডকুমেন্টস ছাড়া আপনারা নেবেন না, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের এই ডকুমেন্টসগুলো না থাকার জন্য নেয়নি। এখন তাদের কাছ থেকে দেখি দরখাস্ত চাওয়া হচ্ছে। জানি না এটা করতে পারবে কিনা, যিনি নিয়েছেন তিনি ভালো বলতে পারবেন। তো আমার যেটুকু রাজনৈতিক বুদ্ধি বা সাংগঠনিক বুদ্ধি বা পরিচালনার ক্ষেত্রে যেটুকু বুদ্ধি আছে, আমার মনে হয় এইভাবে হয় বলে আমার জানা নেই। তৃণমূলের নেতারা এই সমস্ত ভোলেভালা আদিবাসীদের কাছ থেকে ভোটের কারণে তাদেরকে ব্যবহার করে, কিন্তু সমস্ত ধরনের পরিষেবা থেকে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মেদিনীপুর শহরের পুরসভা এবং কাউন্সিলর চেয়ারম্যানরা বঞ্চিত করে রেখেছে। এটা শুধু শহরের পৌরসভা নয়, এটা সারা রাজ্যে এই একই পরিস্থিতি চলছে। সুপ্রিম কোর্টে ওবিসি জট কাটতেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের প্রথম পার্ক সার্কাস ডন বস্কোর অনিরুদ্ধ চক্রবর্তী, দ্বিতীয় কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যত জ্যোতি বিশ্বাস, তৃতীয় দিশান্ত বাসু ডিপিএস রুবি পার্কের পড়ুয়া। সুমন রয়েছেন আমাদের সঙ্গে, আমরা সরাসরি চলে যাবো সুমনের কাছে। সুমন, একটা অনিশ্চয়তা ছিল, এই ফল প্রকাশ হচ্ছিল না বলে ইতিমধ্যে বহু মেধাবী পড়ুয়া তারা ভিন জায়গায় চলে গেছে, যেরকম তুমি উল্লেখ করছিলে আইআইটি এনআইটিতে তারা ভর্তি হয়ে গিয়েছেন। সেক্ষেত্রে যারা কোয়ালিফাই করলো, যারা মেধা তালিকায় স্থান পেল, তারা কি বলছেন এবার? যারা মেধা তালিকায় স্থান পেয়েছেন এখনো পর্যন্ত যাদের সঙ্গে কথা হয়েছে সম্প্রতি, তারা কেউ আর আমাদের রাজ্যে নেই। অধিকাংশই আইআইএসসি ব্যাঙ্গালোর কিংবা আইআইটি কানপুর বা আইআইটি খড়গপুরে চলে গিয়েছেন। তার কারণ তাদের সঙ্গে যখন কথা হচ্ছে তারা বলছেন যে এতদিন পরে ফল বেরোচ্ছে, আমরা তো আগেই জেইই মেইনের অ্যাডভান্স পেয়ে গেছি, এবং সেখানেই কিন্তু তারা পড়তে চলে গিয়েছেন। পাশাপাশি আজকে যে ফল প্রকাশ হলো এরপরে কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া রয়েছে, তারপরে অ্যাডমিশন, সেটা কিন্তু মাসখানেকের একটা বিষয় রয়েছে। ফলে কাউন্সিলিংয়ের সূচি দ্রুত প্রকাশ করতে হবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে, নাহলে কিন্তু আরও পড়ুয়া তারা কিন্তু বেসরকারি ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যাবেন। পাশাপাশি তোমাকে বলে রাখি, বিকেল 4টের সময় আজকে কিন্তু সরকারি কলেজগুলো অর্থাৎ যে জেনারেল ডিগ্রি কলেজ রয়েছে তারও কিন্তু ফল প্রকাশ হবে, অর্থাৎ মেরিট লিস্ট বেরোবে, তারপরে কিন্তু তারাও অ্যাডমিশন নেবেন। সবটা মিলিয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি, পুজোর আগে ক্লাস শুরু করা সম্ভব না, সেখানেই শিক্ষাবর্ষ পিছিয়ে যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমাদের মেধা যে পরিযায়ী হয়েছে এটারও কিন্তু হাতে নাতে প্রমাণ পাওয়া যাচ্ছে। তার কারণ এই মেরিট লিস্টের অন্তর্ভুক্ত অনেকেই কিন্তু ম্যাক্সিমামই কিন্তু ভিন রাজ্যে চলে গিয়েছেন। সুমন, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানাই, এই যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রী যারা, তাদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনি জটিলতায় ফল প্রকাশে অন্যান্য বারের তুলনায় এবার একটু দেরি হলো। কি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি বলেছেন যে কিন্তু তিনি বিশ্বাস রাখেন সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামী দিনগুলোতে মেধাবী যারা সফল হয়েছে তারা আরও সফল হবে এবং তারা বাংলার মুখও উজ্জ্বল করবে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একবার চলে যাবো সুমনের কাছে। সুমন, আমি সুমনের কাছে যাচ্ছি, তবে তার আগে আপনাদের আরও একবার জানাই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে জট তো কাটলো, কলেজে ভর্তি প্রক্রিয়ায় আর বাধা রইল না।
কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে ফল প্রকাশ করতে হলে 2011 সালের আগের নিয়মে তা করতে হতো। আদালতের নির্দেশে আপাতত স্থগিত 2011 নিয়মে ফল প্রকাশ। রাজ্য চাইছিল নতুন সংরক্ষণ নীতিতে ফল প্রকাশ আর ভর্তি। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে কার্যকর হলো না সেই নিয়ম, ফলে আর বাধা রইল না কলেজের ভর্তি ও ফল প্রকাশে। আজ বিকেলেই সরকারি কলেজে মেধা তালিকা প্রকাশ। সুমন, ঠিক যে কারণে কলেজে ভর্তি প্রক্রিয়াটাও আটকে ছিল, তাহলে এই রায়ের পর তাহলে তো বিকেলেই সরকারি কলেজের মেধা তালিকা প্রকাশ করা হবে, অর্থাৎ আরো এক ধাপ সেক্ষেত্রে এগিয়ে গেল। কিন্তু যে প্রশ্নটা থেকে যাচ্ছে, সময়ের মধ্যে কি পাঠ্যক্রম সম্পূর্ণ করা, কমপ্লিট করা সম্ভব হবে? এবার দিস ইজ এ বিগ কোশ্চেন এবং সমস্যা রয়েছে, সেটা মানতে হবে। শিক্ষাবিদরা সে কথা বলছেন। তোমাকে বলে রাখি যে জট কোথায় ছিল, কোথাও তো হাইকোর্ট ফল প্রকাশে বাধা দিয়েছিল না। হাইকোর্ট বলেছিল 2010 সালের নিয়মে ফল প্রকাশ করতে হবে। রাজ্যের সেটা না পছন্দ ছিল। রাজ্য বলছিল যে আমরা আমাদের ক্যাবিনেট থেকে যে সংরক্ষণ নীতি প্রকাশ করেছি তার ভিত্তিতেই ভর্তি করাবো, সেই জন্য কিন্তু এতটা দেরি হলো। এখন সুপ্রিম কোর্ট যখন স্থগিতাদেশ দিল, অর্থাৎ ক্লিয়ারেন্স দিল যে রাজ্য তাদের সংরক্ষণের যে নিয়ম তাতে ভর্তি করতে পারবে, তারপরেই কিন্তু আজকে বিকেল 4টের সময় কলেজগুলোর মেধা তালিকা প্রকাশ হবে। কিন্তু সময় খুব কমে যাচ্ছে। সেশন শুরু হওয়ার কথা জুন মাসে, এটা কিন্তু অলরেডি অগস্ট মাসের শেষের দিকে চলে এসেছি আমরা। পুরো ভর্তি প্রক্রিয়া শেষ হতে ধরে নাও আরও মাসখানেক, অর্থাৎ সেপ্টেম্বরেও কিন্তু শেষের দিকে ক্লাস শুরু হতে পারে। অর্থাৎ পুজোর আগে ক্লাস শুরু করা সম্ভব নয়। পুজোর একটা টানা ছুটি রয়েছে, তারপরেই কিন্তু ক্লাস শুরু করতে হবে। ফলস্বরূপ কিন্তু পাঠ্যক্রম শেষ করা নিয়ে একটা সমস্যা হবে। এবং তুমি জানো যে মাস্টার্সগুলো যেগুলো হবে সেগুলো কিন্তু অন্য রাজ্যের যে মাস্টার্স তার সঙ্গে করতে হবে। ইতিমধ্যেই দিল্লি জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু হয়ে গেছে, ফলে কিন্তু দ্রুততার সহিত পাঠ্যক্রম শেষ করতে হবে। আর সেখানেই আদৌ সেমিস্টারের সিলেবাস কমপ্লিট হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ধন্যবাদ শুভ।